সার্জিস আর হাসনাতের আলাদ্দিনের চেরাগ হয়ে গেছে বর্তমান উপদেষ্টা পরিষদ। ঠিক, সার্জিস আর হাসনাত আলাদ্দিনের চেরাগ হিসেবে ঘোষণা দেয় আর উপদেষ্টা পরিষদ তাদের ইচ্ছা পূরণ করে দেয়। ঠিক, জুলাই আগস্ট আন্দোলনে হতাহতদের আরো ৫৫ পরিবার পেল জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সহায়তা। সফল না হই এবং কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, আমরা যারা এখানে রয়েছি কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস দাবি করেছে যে তাদেরকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে। তারা আরেকটা কথা বলছে যে এই হুমকি টুমকি দিয়ে লাভ হবে না। তারা 5 আগস্ট থেকে নিজেদেরকে মৃত মনে করে এবং তারা বোনাস লাইফ লিড করছে। হ্যাঁ, বিধাতা তোমাদের হয়তো হায়াত রেখেছেন, কিন্তু একজন ব্যক্তি তার দয়াতেও তোমরা বেঁচে আছো, সেটা হলো শেখ হাসিনা। মনে করেন ভারতের আশীর্বাদ ছাড়া এদেশে ক্ষমতা আসা যায় না, তাহলে বলতে হয় শেখ হাসিনার থেকে বেশি কারোর প্রতি ভারতের বেশি আশীর্বাদ ছিল না। বাংলাদেশের জনগণের ম্যান্ডেটই হবে যে কোনো রাজনৈতিক দল কিংবা সরকারের ক্ষমতায় আসার একমাত্র অবলম্বন। আসিফ নজরুল সাহেবের কাছ থেকে সুবিধা নিচ্ছে, কেউ নিবন্ধন নিচ্ছে, কেউ প্রকল্প নিচ্ছে, কেউ বিভিন্ন কাজ অবৈধভাবে ভাগিয়ে দিচ্ছে কোটি কোটি টাকার। এটা দেখতেই পাচ্ছেন। তারাই তার পক্ষে স্টেটমেন্ট দিচ্ছে। যারা তার পক্ষে ইনিয়ে বিনিয়ে বক্তব্য দিচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই কথাটি কেন বলছেন না যে জনাব আসিফ নজরুল স্যার আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছে আপনি সেগুলোকে ডিফেন্স করেন, মিথ্যা প্রমাণ করেন। আমিও বলছি, বিতর্কিত লেখার জন্য তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিলেন এক সময়। এখন পৃথিবীর বিভিন্ন দেশে তিনি ঘুরে বেড়ান, তার জীবন কাটান। দীর্ঘ সময় সংগ্রাম করেছেন এদেশে নারী স্বাধীনতার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো আছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। জুলাই আগস্ট আন্দোলনে হতাহতদের আরো ৫৫ পরিবার পেল জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সহায়তা। ময়মনসিংহে পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এ সময় সার্জিস আলম বলেন, এই আন্দোলন যদি ব্যর্থ হয় তাহলে আন্দোলনে জড়িত কারোই অস্তিত্ব থাকবে না। ময়মনসিংহ বিভাগের ৫৫ শহীদ পরিবারের হাতে ৫ লাখ টাকা করে চেক তুলে দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এ সময় ছাত্র জনতা আন্দোলনের নানা ঘটনা তুলে ধরা হয়। আর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা এ গ্রেড এলএমই রেজিস্টার। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, বেঁচে থাকতে শহীদ পরিবারের কোনো সদস্যের গায়ে আঁচড় লাগতে দেওয়া হবে না। সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই এবং কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, আমরা যারা এখানে রয়েছি কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। ওই 5ই আগস্টের আগে যেমন এমন অনেক শহীদ পরিবার রয়েছে ঠিকমতো দাফন করতে দেওয়া হয় নাই, বাড়িতে থাকতে দেওয়া হয় নাই, থানায় হয়রানি করা হয়েছে। আবার যদি খুনি হাসিনা দোসররা আসে একই কাজ করা হবে। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে হয় সন্তান ও অভিভাবক সম্মেলন। এ সময় শহীদ পরিবার ও আহত ছাত্র জনতার পুনর্বাসন নিশ্চিতের দাবি জানানো হয়। আমরা যত নিহত হয়েছে তার তালিকা এখন পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা আমরা পাইনি। যারা আহত হয়েছে তারা এখন পর্যন্ত রাষ্ট্রের পুরো দায়িত্বের মধ্যে আসে না। আহতদের সুচিকিৎসার ব্যবস্থার দায়িত্ব একে নিতে হবে, এই আহতদের সুচিকিৎসার দায়িত্ব ওকে নিতে হবে। এটা তো কোনো কথা নয়, রাষ্ট্র কেন সেই দায়িত্ব নেবে না? সম্মেলনে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ জানান, ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকার মতো তড়িঘড়ি করে জুলাই আন্দোলনে হতাহতদের তালিকা করতে চান না তারা। যারা জুলাই ফাউন্ডেশন হয়েছে আমরা টাকা সঞ্চয় করেছি, আমরা গুছিয়ে কাজটা করতে চাইছি। আমাদের ব্যবস্থাপনায় ত্রুটি থাকতে পারে, কিন্তু আমাদের চেষ্টায় কোনো কমতি ছিল না। সংখ্যালঘুদের সাথে কেউ অন্যায় করলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন সমাজ কল্যাণ উপদেষ্টা। সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু নেই, আমরা সকলে এই দেশের নাগরিক। মাহফুজ কামাল। বিতর্কিত লেখার জন্য তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিলেন এক সময়। এখন পৃথিবীর বিভিন্ন দেশে তিনি ঘুরে বেড়ান, তার জীবন কাটান। দীর্ঘ সময় সংগ্রাম করেছেন এদেশে নারী স্বাধীনতার জন্য।
নারীরা আপনার পোশাক আশাক থেকে শুরু করে বিভিন্ন কিছুতে তার ব্যতিক্রম একটা অবস্থান ছিল, যেটা বাংলাদেশের 90% মুসলিম দেশ আমরা যেভাবে দাবি করি সব সময়, যেমন এখন ইস্কনের ইস্যুতেও এই বিষয়টা কার্যক্রম হচ্ছে, সবাই আমরা দাবি করছি। তো সেখানে জামায়াত ইসলাম নামক যে দলটি আছেন রাজনীতির মাঠে, যেহেতু নামের শেষে ইসলাম এবং তাদের নেতাকর্মী সবাই মাশাআল্লাহ নামাজ পড়েন, দাড়ি রাখেন, টুপি পরেন, সুন্নাহ পালন করেন, সব কিছু করেন, তো তাদের প্রতি মানুষের একটা ধর্মীয় ভাবাবেগ থেকে জামাতের যারা কর্মী আছেন তারা কিন্তু সেখানে জয়েন করেছেন। এখন ইসলামের যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুনগুলোকেই আজকে যখন আমরা দেখছি কিছু কিছু অংশে ভোটের রাজনীতিতে ভোট পাওয়ার জন্য জামাত তাদের মূল এথিক্স থেকে বা ইসলামের এথিক্স থেকে সরে আসছে, তখন বিষয়টা নিয়ে সমালোচনা না করলেই না। ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। যদি আল্লাহই ক্ষমতা দেওয়ার মালিক হয়, তাহলে ভোটের মাঠে এই ধরনের কৌশল বা এই ধরনের বক্তব্য, জামাতের যিনি সম্মানিত আমির আছেন, খুবই বিচক্ষণ একজন মানুষ, ব্যক্তি জীবনেও সফল মানুষ, অ্যাজ এ পলিটিশিয়ান তিনি সফল একজন ব্যক্তিত্ব। তো আমার মনে হয় এই ধরনের কথাবার্তাগুলো নিয়ে সবাই ট্রল করছে। একটা বক্তব্য তিনি আজকে দিয়েছেন, যে বক্তব্যে আমি বিশ্বাস করি তসলিমা নাসরিন সহ লোপা রহমান বা আরও কী আছে না, এরা সবাই খুশি। ইভেন হয়তোবা জামাত ক্ষমতায় আসলে এরা এক একজন বিদেশ থেকে হাফ প্যান্ট পরা, ছোটো ছোটো কাপড় পরা, বা বাংলাদেশে কয়েকদিন পরে আপনারা বিদেশের মতন দেখতে পাবেন যে ছোটো ছোটো কাপড়ে এই দেশে নারীরা ঢুকছে, ঘুরছে রাস্তাঘাটে, আর তাদের গায়ে হাত দিলে কিন্তু সরকার আপনাদেরকে বাটাম দেবে। কেন? শালীনতা একটা ইস্যু তো অবশ্যই আছে, নারীদের পোশাকের মধ্যে শালীনতা থাকতে হবে, কিন্তু শব্দটা যদি হয়ে যায় ইচ্ছে মতো, এই বাংলাদেশে আপনি ইচ্ছে মতো শব্দটা ব্যবহার করলে আমি যেই কথাগুলো বলছি আর ব্যতিক্রম আপনারা দেখতে পাবেন না। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ কাজেও নারীদের যুক্ত করেছেন, যুদ্ধক্ষেত্রে আপনার নারীদের যুক্ত করেছেন, তাই আমরা তাদের আটকে রাখার কে? তার সামর্থ্য অনুযায়ী, তারা তাদের সামর্থ্য অনুযায়ী দেশের জন্য আত্মনিয়োগ করবে। খুবই সুন্দর বক্তব্য। তাদের পোশাক নিয়ে আমরা বাধ্য করব না, এটাও সুন্দর, তবে তারা ইচ্ছে মতো পোশাক পরতে পারবে। এই বক্তব্যের এই অংশটা নিয়ে বেসিক্যালি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল শুরু হয়ে গেছে, যে ক্ষমতার জন্য জামাত এত নিচে নেমে গেল যে নারীদেরকে যেমনি ইচ্ছে এমনি ঘুরার অথবা পোশাকের ব্যাপারে মানে এই ধরনের স্বাধীনতা দিচ্ছে। হয়তোবা জামাতের আমির তিনি বুঝাইতে চাইছেন যে শালীন পোশাক, বাট তিনি শব্দটা যেহেতু ব্যবহার করেন নাই, এটা নিয়ে বিএনপি পন্থীরা বা আওয়ামী পন্থীরা তারা কিন্তু আবার ট্রল শুরু করছে। এই বক্তব্যটা তিনি আজকে দিয়েছেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির হিসাবে তিনি এই বক্তব্য রেখেছেন। তো বাংলাদেশে একটা পারসেপশন আছে, তিনি সেই পারসেপশনটার প্রেক্ষাপটে এই কথাটা বলছেন যে অনেকেই বলছে যে জামাত ক্ষমতায় আসলে নারীদের বাহিরে যাওয়া লাইক আফগানিস্তানের মতন একটা সিচুয়েশন হয়ে যাবে। তো বাংলাদেশের মানুষ তো আফগানিস্তানের যে আইন কানুন আসে সব দিকে লাভ রিয়েক দিয়ে আমরা মানে ঢাইকা ফেলি। তো এখন এই ব্যাপারে আইসা কেন আমরা আফগানিস্তানকে ফলো করবো না পোশাক আশাকের ব্যাপারে? শফিকুর রহমান বলছেন মা বোনরা ঘরেও সুরক্ষিত থাকবে, কর্মস্থলেও তাদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না। আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়, আমরা ক্ষমতায় আসলে নারীদের ঘর থেকে বের হতে দেওয়া হবে না, কিন্তু কথা দিচ্ছি এমন হবে না। আমি এটার পক্ষে, নারীরা কর্মে যাবে, নারীরা পড়াশোনা করবে। আফগানিস্তানে অন্তত নারীদের বেলায় যে সকল ইস্যু, এগুলো আজকের দিনে আইসা আফগানিস্তানের মানসম্মান ইজ্জত খুব বেশি যে বাড়াচ্ছে তা না, পৃথিবী আগায় যাচ্ছে। কিন্তু পোশাকের ব্যাপারে আমাদের জামাত আমিরের এই বক্তব্য আমার মনে হয় যে তিনি হয়তো বলে ফেলেছেন, হয়তো এটা বুঝাতে চাইছেন এখন ধরেন জামাতের আমিরের যেই অনুসারীরা আছেন বা বাংলাদেশ জামাত ইসলামের অনুসারীরা আছেন, তো আপনার বোন যদি কালকে অথবা আপনার বউ যদি বলে যে আমি ঠিক আছে হাফ প্যান্ট পরে ঘুরবো, অথবা আমি ওড়না ছাড়া জামা পরে ঘুরবো, অথবা টি শার্ট আর জিন্সের প্যান্ট পরে ঘুরবো ইউরোপিয়ান স্টাইলে, তোমাদের আমির তো বলছে যে আমার যা খুশি তা ইচ্ছা পোশাক পরতে পারবো, আমার মন খুশি মতো, তো সেই ক্ষেত্রে কি জামাতের একজন কর্মী এটা মানবেন? তিনি তো ভাই তার বউরে ধরে কেলাবে, তার বোনরে কেলাবে, তার সন্তানরাও মাইর দিবে, এটাই হচ্ছে বাস্তবতা। তো হয়তোবা আমাদের জামাতের আমির তিনি ওইটা বুঝাতে চাইছেন যে শালীন পোশাক, কথার কথা যে বোরকা পরতে হবে বাধ্যতামূলক, হিজাব করতে হবে বাধ্যতামূলক, এই জিনিসগুলা চাপানো হবে না। আমার ধারণা তিনি এইটা বুঝাতে চাইছেন, কিন্তু বিষয়টা যখন চলে আসছে ইচ্ছা মতো, তখনই এটা নিয়ে নানানভাবে ট্রলিং শুরু হয়েছে। তিনি সম্ভবত এটা বুঝাইতে চান নাই যে ইচ্ছা মতো মিনস হচ্ছে অশালীন পোশাক। তো এখন শালীনতা অশালীনতার মাপকাঠি কোথায়? ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে, আপনি এটাকে ভাবতে হবে ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে, তাই না? ইসলাম নারীদের জন্য পর্দার কিছু বিধান দিয়েছে, জামাত ইসলাম নামের শেষে যেহেতু ইসলাম আছে, সো আপনারা এই ধরনের বক্তব্য দিলে মানুষের মধ্যে স্বাভাবিকভাবে সমালোচনার ঝড় বয়ে যাবে।
তবে এই টার্মে জামাতের বিভিন্ন নেতাকর্মীরা কখনো হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে তারা কোরআন পাঠ করছেন, ইসলামিক সঙ্গীত গাইছেন, কখনো হিন্দু কমিটি গঠন করা হচ্ছে, এখন আবার নারীদের পোশাকের ব্যাপারে একদম টোটালি এরকম স্বাধীনতা দিয়ে দেওয়া হচ্ছে। তো মানুষ ভাবছে যে ভাই ভোটের জন্য তো আপনারা যা করছেন, তো ক্ষমতা দেওয়ার মালিক তো আল্লাহ, আপনি কৌশল অবলম্বন করবেন, কিন্তু সেই কৌশল অবলম্বন করতে গিয়া যদি জামাত ইসলামের মূল এথিক্স বা নামটা শেষে যেহেতু ইসলাম আছে, ইসলামী ভাবাদর্শে আপনি সরাই ফেলেন, তো সেই ক্ষেত্রে আপনি কেন সমালোচনার মুখে পড়বেন না? বাট আমার ধারণা তিনি ওইটাই বুঝতে চাইছেন বোরকা টোরকা, বাট তিনি হয়তো এভাবে বলতে পারেন নাই বা বলেন নাই কথাটা, যার কারণে পেচকি লেগে গেছে। তো আমার মনে হয় জামাতের আরও একটু কনসার্ন হওয়া দরকার বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন কর্মকাণ্ডে। ভালো থাকুন। দর্শক, হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস দাবি করেছে যে তাদেরকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে। তারা আরেকটা কথা বলছে যে এই হুমকি টুমকি দিয়ে লাভ হবে না, তারা 5 আগস্ট থেকে নিজেদেরকে মৃত মনে করে এবং তারা বোনাস লাইফ লিড করছে। হ্যাঁ, বিধাতা তোমাদের হয়তো হায়াত রেখেছেন, কিন্তু একজন ব্যক্তি তার দয়াতেও তোমরা বেঁচে আছো, সেটা হলো শেখ হাসিনা। 5 আগস্টের আগে শেখ হাসিনা যদি মনে করতো তোমাদেরকে ক্রস ফায়ারে দিবে, গুম করবে, ডিবি হারুনকে দিয়ে তোমাদের হারায় ফেলবে, এটা শেখ হাসিনার চোখের ইশারার ব্যাপার ছিল, কিন্তু সে সেটা করে নাই। সেটা তোমাদের দয়া দেখিয়েছে। একমাত্র শেখ হাসিনার দয়ায় তোমরা জীবনে বেঁচে আছো। শেখ হাসিনা তখন যদি মনে করতো তোমাদের প্রত্যেককে অন্তত 10 বার হত্যা করতে পারতো, গুম করতে পারতো, ক্রস ফায়ারে দিতে পারতো, কিন্তু তিনি সেটা করেন নাই। তিনি দয়া দেখিয়েছেন, তার দয়াই তোমরা বেঁচে আছো এখন পর্যন্ত। সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহকে কি আসলেই গাড়ি চাপা দিয়ে হত্যা করতে হবে? ভাই হাসনাত এবং সার্জিস আব্দুল্লাহ, তোমাদের গাড়ি চাপা দিয়ে জনগণ হত্যা করবে না। গাড়ি চাপা দিয়ে তোমাদের জনগণ হত্যা করবে কেন? এই জনগণ তোমাদের মাথায় উঠিয়েছে, এই জনগণ তোমাদেরকে ম্যান্ডেট দিয়েছিল, তাদের প্রত্যাশা ছিল তোমরা তাদের প্রত্যাশা পূরণ করবে বা দেশে একটা সুন্দর শান্তি শৃঙ্খল দেশ গড়বে, একটা মানবিক দেশ হবে। কিন্তু তোমাদের ষড়যন্ত্রে পা দেওয়ার পরে একটা দেশ ধ্বংস হয়েছে, দেশের জনগণ আজকে না খেয়ে মরছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যেখানে সেখানে যাকে তাকে যখন তখন গণধুলাই দেওয়া হচ্ছে। প্রতিদিনই ছাত্ররা T20 ম্যাচ খেলছে এক কলেজের সাথে আর এক কলেজ। জনগণ এখন আর রাস্তায় বের হয়ে নিজেদেরকে নিরাপদ মনে করে না। জনগণ এখন আর মনে করে না যে তারা যে ইনকাম করছে সেটা দিয়ে আর বাজার করে ঠিক মতো বউ বাচ্চা পোলাপান নিয়ে সংসার চালাতে পারবে। এজন্য জনগণ তোমাদের হত্যার চেষ্টা করছে না, জনগণ তোমাদের হত্যা করবে এটা নিশ্চিত থাকো, এবং সুযোগ পেলেই করবে। সেটা গাড়ি চাপা দিয়ে তোমাদের হত্যা করতে হবে না, সেই হত্যাটা তোমাদেরকে জনগণ গণপিটুনিতে করবে। আপনারা যদি মনে করেন ভারতের আশীর্বাদ ছাড়া এদেশে ক্ষমতা আসা যায় না, তাহলে বলতে হয় শেখ হাসিনার থেকে বেশি কারোর প্রতি ভারতের বেশি আশীর্বাদ ছিল না। বাংলাদেশের জনগণের ম্যান্ডেটই হবে যে কোনো রাজনৈতিক দল কিংবা সরকারের ক্ষমতায় আসার একমাত্র অবলম্বন। অনেক রক্তপাত, হাজারো শহীদ, সহস্র সহস্র আহতের রক্তের বিনিময়ে আজ আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, আমরা সমালোচনা করতে পারছি, আমরা দাবি করতে পারছি, আমরা দেশটাকে নিজের হিসেবে অনুভব করতে পারছি। যে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আজ এই বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি। তারা রক্ত দিয়ে যে ঋণ আমাদের উপরে চাপিয়ে দিয়ে গেছেন, সেই ঋণ পরিশোধ করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে একসাথে কাজ করে যেতে হবে। আমি আদম্য মৃত্যু পর্যন্ত সেই শহীদদের আহতদের রক্তের ঋণ শোধ করার জন্য, বাংলাদেশকে সঠিক পথে রাখার জন্য কাজ করব, এবং সেই পথে আপনাদের সমর্থন প্রত্যাশা করি। যেই নতুন বাংলাদেশের কথা আমরা বলি, সেই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে কিছু দায়িত্ব রয়েছে, কিছু কর্তব্য রয়েছে। আমরা যদি সবাই যার যার দায়িত্ব ঠিকভাবে পালন করি, তাহলে এই স্বপ্ন একদিন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। ঠিক জুলাই গণঅভ্যুত্থানে তরুণরা যেভাবে নেতৃত্ব দিয়েছিল, নতুন বাংলাদেশ বিনির্মাণে, নতুন বাংলাদেশের নেতৃত্ব গ্রহণেও তরুণদেরকে ভবিষ্যতেও নেতৃত্ব দিতে হবে। আপনাদের সকলকে যার যার জায়গা থেকে নিজেকে প্রস্তুত করতে হবে ভবিষ্যৎ বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে নেতৃত্ব গ্রহণ করার দায়িত্ব গ্রহণ করার জন্য। বিগত সময়ে ফ্যাসিবাদী সরকারের সময়ে উন্নয়ন কার্যক্রমগুলো শুধুমাত্র কয়েকটা নির্দিষ্ট জায়গায় হতো। এখন আমরা বলছি বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে সমানভাবে কোনো প্রকার বৈষম্য না রেখে আমরা উন্নয়নের ধারাবাহিকতা পৌঁছে দিব।
আপনারা জানেন শিক্ষার দিক থেকে মুরাদনগর বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড তার থেকে অনেক পিছিয়ে। আমাদের শিক্ষার হার 48%। সেটা উন্নীতকরণের জন্য আমি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলবো। এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের উদ্যোগ নেব। তবে আপনাদেরকেও আপনাদের সন্তানদেরকে স্কুলে পাঠাতে হবে। মুরাদনগরের এই শিক্ষার হার আগামী 10 বছরের মধ্যে আমরা 100% দেখতে চাই। চিকিৎসা ব্যবস্থা সহ আরো সকল ধরনের নাগরিক সেবার দিক থেকে মুরাদনগর যে জায়গাগুলোতে পিছিয়ে আছে সেখানে কনসার্ন মিনিস্ট্রিগুলোর সাথে উপদেষ্টাদের সাথে কথা বলে সেখানে দ্রুত পরিবর্তন, দৃশ্যমান পরিবর্তন আনার জন্য আমরা কাজ করব। শুধু এই সরকারের দায়িত্বে থাকা অবস্থায় নয়, ভবিষ্যতেও যতদিন দেশের জন্য কাজ করব, আপনাদের একজন প্রতিনিধি হয়ে, আপনাদের একজন হয়ে যেন আমি কাজ করে যেতে পারি, সেজন্য আপনারাও আমাকে সমর্থন করবেন এবং সহযোগিতা করবেন। পতিত স্বৈরাচারের সময়ে নানা কারণে কুমিল্লাকে বিভিন্নভাবে বঞ্চিত করা হতো। কুমিল্লার একটি প্রশাসনিক বিভাগ, কুমিল্লা সহ আশেপাশের জেলাগুলোর জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। চট্টগ্রাম বিভাগে গিয়ে বিভাগীয় কার্যক্রম পরিচালনায় অনেক বেগ পেতে হয় এই অঞ্চলের জনগণকে, এবং সে বিষয়ে সরকার বিভিন্ন উদ্যোগও নেওয়ার প্রস্তুতি ছিল। কিন্তু আপনারা জানেন স্বৈরাচারী শেখ হাসিনা বলেছিল কুমিল্লা নামে কোনো বিভাগ হবে না। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, এখানে কোনো বিভাগ হলে সেটা কুমিল্লার নামেই হবে। এবং আমি সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারকদের সাথে কুমিল্লাকে একটি প্রশাসনিক বিভাগে রূপান্তরের জন্য আলোচনা করব এবং অতি দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়নের জন্য প্রচেষ্টা করব। আপনারা জানেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে অনেক ধরনের অভ্যন্তরীণ এবং বহির্গত ষড়যন্ত্র হচ্ছে। আমাদের অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বদ্ধমূল ধারণা জন্মেছে যে ভারতের আশীর্বাদ ছাড়া বোধহয় বাংলাদেশের ক্ষমতায় আসা যায় না। ফলে তারা যে ধরনের বক্তব্য দিচ্ছে তাই এদেশের স্বাধীনতাকামী সার্বভৌমত্বের পক্ষের জনগণের জন্য অত্যন্ত কলঙ্কজনক এবং দুঃখজনক। আপনারা যদি মনে করেন ভারতের আশীর্বাদ ছাড়া এদেশের ক্ষমতায় আসা যায় না, তাহলে বলতে হয় শেখ হাসিনার থেকে বেশি কারোর প্রতি ভারতের বেশি আশীর্বাদ ছিল না। সেই শেখ হাসিনার কি পরিণতি বাংলাদেশের জনগণ করেছে তা স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি ভবিষ্যতে সে ধরনের পরিণতির সম্মুখীন হতে না চান, বাংলাদেশের জনগণের ম্যান্ডেটকে এই ক্ষমতায় আসার একমাত্র উপায় হিসেবে অবলম্বন করুন, অন্য কোনো বহিরাগত শক্তির আশীর্বাদ নয়। যারা তাকে ডিফেন্স করছে তারা তাদের সুবিধাভোগী। আসিফ নজরুল সাহেবের কাছ থেকে সুবিধা নিচ্ছে, কেউ নিবন্ধন নিচ্ছে, কেউ প্রকল্প নিচ্ছে, কেউ বিভিন্ন কাজ অবৈধভাবে ভাগিয়ে দিচ্ছে কোটি কোটি টাকার। এটা দেখতেই পাচ্ছেন। তারাই তার পক্ষে স্টেটমেন্ট দিচ্ছে। যারা তার পক্ষে ইনিয়ে বিনিয়ে বক্তব্য দিচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই কথাটি কেন বলছেন না যে জনাব আসিফ নজরুল স্যার আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছে আপনি সেগুলোকে ডিফেন্স করেন, মিথ্যা প্রমাণ করেন। আমিও বলছি যে স্যার আপনি আমারও প্রিয় ছিলেন, প্রিয় আছেন, কিন্তু আপনার নানান কাজে আমি সমালোচনা করছি। আপনার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো মিথ্যা প্রমাণ করুন। আপনি মিথ্যা প্রমাণ করলেই তো আপনাকে স্যালুট জানাবো। আর যদি না পারেন তাহলে ধরে নিতে হবে যারা আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো এনেছে এগুলো পরিষ্কারভাবে সত্য। আর তার পক্ষে তো তারাই দাঁড়াবে ভাই যারা সুবিধাভোগী। একটু যদি সুযোগ পাই ইউনুসের দিকে বন্দুক তাক করতে 1 সেকেন্ডের সময় নেবে না, কারণ এদেরকে তিলে তিলে হাসিনা গড়ে তুলেছে 17 বছর ধরে। এরা আমার লোক নয়, বাংলাদেশের লোক নয়, এদেশের লোক নয়। সাংবাদিক ইলিয়াস হুসাইন যে তথ্যের আলোকে বা যে তথ্যগুলো দিয়ে সেই ভিডিওটি ছেড়েছে বা যে প্রতিবেদনটি ছাড়ছে, এই প্রতিবেদনের অনেক তথ্যই একবারে পানির মতো পরিষ্কার সত্য। যদি আমরা ধরেও নেই যে তিনি সেখানে কিছু তথ্য অসত্য বা বানিয়ে উপস্থাপন করেছেন, তারপরেও তিনি অধিকাংশ তথ্য তো সত্য দিয়েছেন। তাহলে এই সত্য তথ্যগুলোর বিষয়ে আপনাদের পরামর্শ কি, আপনাদের মতামত কি, আপনাদের স্টেটমেন্ট কি? আজকে আমরা দেখলাম প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না তিনিও সাংবাদিক ইলিয়াস হুসাইনের এই প্রতিবেদনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। অথচ এই জেড আই খান পান্না কিছুদিন আগে
প্রকাশ্যে মিডিয়ায় ঘোষণা দিয়েছিলেন তিনি হাসিনার আইনজীবী হবেন। অর্থাৎ হাসিনাকে জামিন করানোর বিষয়ে বা জামিন করতে বা বাংলাদেশে ফিরিয়ে আনতে তার পক্ষের আইনজীবী হিসাবে তিনি কাজ করবেন। তার মানে জেড আই খান পান্নারা হচ্ছে আওয়ামী লীগের হিডেন এজেন্ট। আর আজকে আমরা অবাক হয়ে দেখছি ইলিয়াস হুসাইন যে তথ্য দিয়েছে যে ভারতীয় এদেশীয় রয়ের এজেন্টরা তারা একে অপরের পক্ষে শক্তিশালীভাবে দাঁড়াচ্ছে, স্ট্যান্ড নিচ্ছে। কোইন্সিডেন্টলি আপনারা যদি চিন্তা করেন জেড আই খান পান্নার আজকের এই স্টেটমেন্ট বা বক্তব্যের মাধ্যমে সেটি পানির মতো পরিষ্কার। অর্থাৎ ভারতের যে সকল এজেন্ট বাংলাদেশে রয়েছে, এক এজেন্ট আরেক এজেন্টকে রক্ষায় তারা তার পাশে দাঁড়াচ্ছে, তার পক্ষে দাঁড়াচ্ছে। তা না হলে জেড আই খান পান্না আমরা দেখলাম এই সরকারের একজন উপদেষ্টার পক্ষে আজকে স্টেটমেন্ট দিচ্ছেন, যে উপদেষ্টার বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস কিছু অথেন্টিক প্রমাণসহ বক্তব্য হাজির করেছেন। এই জেড আই খান পান্না 4 দিন আগেও কিন্তু এই সরকারের বিরুদ্ধে ব্যাপক হুমকি ধামকি অবস্থান স্টেটমেন্ট, এই সরকার অবৈধ, এটা সেটা ইত্যাদি বলেছেন। তো আজকে কি এমন বিষয় সামনে আসলো বা তিনি কি এমন ওহি পাইলেন যে ওহির কারণে তিনি হুট করে এই সরকারের পক্ষে কথা বলছেন? তার মানে এই সরকারের একজন উপদেষ্টার পক্ষে কথা বলা মানে এই সরকারের পক্ষেই তো বলা প্রকারান্তরে। তার মানে বুঝতে হবে ভারতীয় এজেন্টরা এক এজেন্ট আরেক এজেন্টকে রক্ষায় বাঁচানোর জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করে কাজ করে তাদের পক্ষে দাঁড়ায়। আজকে সাংবাদিক ইলিয়াস তার সমালোচনা যারা করছেন, হ্যাঁ তার আলোচনা থাকবেই, তার যে বক্তব্য ভিডিও বার্তা ইত্যাদি সেগুলো শতভাগ সত্য এটা আমি বলছি না, কিন্তু তিনি যে কয় পার্সেন্ট সত্য উপস্থাপন করেছেন সেই কয় পার্সেন্ট সত্যের বিষয়ে আপনার অবস্থান কি, আপনার জাস্টিফিকেশন কি, সেগুলোকে উড়িয়ে দিতে পারবেন? আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা পরিষ্কারভাবে বলছে গত 5ই আগস্টে ক্যান্টনমেন্টে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে তারা ছিলেন না, তারা যান নাই, এবং তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে আমাদের ফয়সালা হবে রাজপথ থেকে, ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে, কোনো ক্যান্টনমেন্ট থেকে আমরা কোনো সিদ্ধান্ত মানব না। এখনও তাদের বক্তব্যগুলো আছে। কিছুক্ষণ আগে জাহিদ হাসান অন্যতম সমন্বয়ক তার ফেসবুক পোস্ট পড়লাম যে 3 জন ছাত্রকে সমন্বয়ক পরিচয় দিয়ে আসিফ নজরুল সাহেব সেদিন বঙ্গভবনে নিয়ে গিয়েছিলেন, সেই 3 জনের একজনও বৈষম্য বিরোধী আন্দোলনের লিডার নন বা সমন্বয়ক নন। তাহলে আসিফ নজরুল সাহেব কেন তাদেরকে সমন্বয়ক পরিচয়ে বঙ্গভবনে নিয়ে গেলেন? তিনি তাদের চিনতেন না? ওই 3 জনের একজন বর্তমান গণ অধিকার পরিষদ নুরুল হক নূরের অনুসারী এবং তার দলের অন্যতম সংগঠক নেতা। তো এরকম একজন নেতাকেও মানে যে মূল রাজনীতি করে তাকেও ছাত্র পরিচয় সেখানে নিয়ে যাওয়া হয়েছে, আরেকজন নারীকে নিয়ে যাওয়া হয়েছে, তাকে কেউ চিনেই না। তো এরকম যাদেরকে পরিচয় দিয়ে নিয়ে যাওয়া হয়েছে তারা কেউই ছাত্রদের প্রতিনিধি ছিলেন না। আসিফ নজরুল সাহেবের যে বক্তব্য বঙ্গভবনে সেদিন সন্ধ্যাবেলায়, তার 2 পাশে তারা দাঁড়িয়ে আছে, ভিডিও ছবি এখনো আছে। আসিফ নজরুল সাহেব তখন কেন তাদেরকে পাশে রেখে বক্তব্য দিলেন? তিনি তো চিনেন তাদের, জানেন। তো এখান থেকে তো পরিষ্কার যে এটি বড় ধরনের একটি রহস্যময় ঘটনা সেদিন ঘটেছে। আর আজকে আমরা এই যে বিপ্লবী সরকারের জন্য লড়াই করলাম, সংগ্রাম করলাম, 2000 মানুষ জীবন দিলেন, শহীদ হলেন একটা বিপ্লবী সরকারের জন্য। তারা বিপ্লব করেছে, আমরা বিপ্লব করেছি, কিন্তু বিপ্লবী সরকার গঠন করতে দেওয়া হয় নাই পরিকল্পিতভাবে, একবারেই পরিকল্পিতভাবে। ভারতীয় পরিকল্পনায়, ভারতীয় প্রেসক্রিপশনে বিপ্লবী সরকার না করে হাসিনার রেখে যাওয়া সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। যারা সেই মিটিংয়ে ক্যান্টনমেন্টে উপস্থিত ছিলেন আপনারা জানতেন না যে এই সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার মানে হাসিনার ফরম্যাটে সরকার হবে? আমরা এটা কেন মানব? কেন আপনারা অ্যাকসেপ্ট করলেন? ওয়াই? আপনাদের কে পারমিশন দিয়েছিল? কে অনুমোদন দিল? আমরা কি এই হাসিনার সংবিধান মানার জন্য রক্ত দিলাম, জীবন দিলাম? 2000 মানুষ জীবন দিল কি হাসিনার এই ফ্যাসিবাদী সংবিধান রক্ষার জন্য? সাধারণ পাবলিক এগুলো না বুঝলে আমরা ঠিকই বুঝি, আমরা ঠিকই জানি, রাজনৈতিক মহল জানে। সেই ক্যান্টনমেন্টে ভারত থেকে
প্রেসক্রিপশন সাপ্লাই দেওয়া হলো। যা কিছু হবে হাসিনার ফরম্যাটেই হবে, এবং উপদেষ্টা পরিষদে হাসিনা এবং আওয়ামী লীগ অনুসারীরা যাতে বেশি পরিমাণে জায়গা পায়, ভারতীয় ব্লকের বুদ্ধিজীবীরা যাতে বেশি জায়গা পায়, আজকে সেটাই তারা বাস্তবায়ন করছে। দেখেন উপদেষ্টা পরিষদ যারা আছে তারা অধিকাংশ ভারতপন্থী কিনা। ইউনূস স্যার বাদে অধিকাংশকে নিয়ে সবাই একমত যে তারা ইন্ডিয়ান লাইনের। তাহলে এটা কি আমরা চেয়েছিলাম? এটা কারা করলো? ছাত্ররা করেছে? নো, আমরা করেছি না, তারাই করেছে যারা ওই ক্যান্টনমেন্টে সেদিন 5ই আগস্ট কমেন্ট সেকশনে জানাতে পারবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।